কোনো মতাদর্শে প্রভাবিত হয়ে কাজ করবে না দুদক, জানালেন নতুন চেয়ারম্যান। দুর্নীতিবাজ কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। 7 দিনের মধ্যে সম্পদের বিবরণী দেবে নয়া কমিশন। বাংলাদেশের জলসীমা থেকে 2টি বোট সহ 79 নাবিককে জিম্মি করার 3 দিন পর শিকার ভারতের। আসামির মতো ছবি প্রকাশ, দ্রুত ফিরিয়ে আনার দাবি স্বজনদের। মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেওয়া জাতির সঙ্গে প্রতারণা। ভুয়া সনদধারীরা স্বেচ্ছায় তালিকা থেকে না সরলে সাজা। চাকরি থেকে অব্যাহতি সহ ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। এবং পার্বত্য জনগোষ্ঠীর সমস্যা থাকলেও সমাধানযোগ্য, বললেন প্রধান উপদেষ্টা। সমতলের সঙ্গে ভেদাভেদ দূর করার তাগিদ। তারুণ্যের উৎসবে পাহাড়িদের যোগ দেওয়ার আহ্বান। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। দুর্নীতি করে যারা রাষ্ট্রের ক্ষতি করেছেন তাদের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে দুদকের কর্মকর্তারাও 7 দিনের মধ্যে জমা দেবেন নিজেদের সম্পদের বিবরণী। যোগদানের পর বুধবার প্রথম কর্মদিবসে এসব কথা বলেছেন সংস্থাটির নতুন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করবে কমিশন। বিস্তারিত জানাচ্ছেন আতাউর কাউসার। চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ ও 2 কমিশনার গত 29 অক্টোবর দুদকের দায়িত্ব ছাড়ার পর থেকেই শীর্ষ পদ শূন্য ছিল সংস্থাটি। 1 মাসের বেশি সময় পর বুধবার যোগ দিলেন নতুন চেয়ারম্যান ও 1 কমিশনার। প্রথম কর্মদিবসেই সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন ও কমিশনার আলী আকবর আজিজি জানান দিলেন দুর্নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ কখনো দুর্নীতির কাছে পিছিয়ে পড়বে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন তারা। যে আন্দোলন থেকে এই নব বাংলাদেশের সৃষ্টি, সেটি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্যের সূচনা মূলত দুর্নীতিতে। যদি আমরা দুর্নীতিগ্রস্ত না হতাম, বৈষম্য সৃষ্টি অনেক কম হতো। সুতরাং আমরা যদি এই দুর্নীতিকে কার্ভ করতে পারি, আমরা যদি কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে বৈষম্য ক্রমাগত কমতে থাকবে। তো কাজেই এই কাজটা যাতে আমরা করতে পারি, আপনারা সবাই যদি সাহায্য করেন, আমি বিশ্বাস করি এটি আমরা কমাতে অনেকাংশেই সক্ষম হব। দুর্নীতি একেবারে নির্মূল করতে পারবো সেরকম প্রতিশ্রুতি দেওয়া বোধহয় ঠিক হবে না, কিন্তু আমরা যাতে আমাদের সাধ্যমতো কাজ করতে পারি সেটি আমাদের দেখতে হবে। নতুন কমিশনকে সবার আগে নিজেদের সম্পদের হিসাব দাখিলের আহ্বান জানিয়েছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এ বিষয়ে দুদক চেয়ারম্যান বললেন, 7 দিনের মধ্যে নিজেদের সম্পদের বিবরণী জমা দেবেন তারা। আমরা আগামী 7 দিনের মধ্যে আমাদের স্থাবর অস্থাবর যা আছে আপনারা পেয়ে যাবেন। আমাদের কাজ হলো অনুসন্ধান এবং তদন্ত, এই দুটোকে যদি ঠিক মতো আমরা করে দিতে পারি, তবেই বিচারকরা ন্যায় বিচার দিতে পারবেন। আমাদের হাতে যেগুলো আছে অনুসন্ধান এবং তদন্ত, এগুলো যত দ্রুত বিচারালয়ে আমরা পাঠাতে পারবো, তত দ্রুত মনে করেন যে ইনশাল্লাহ ন্যায় বিচারের ডিসপেনসেশনের গতি পাচ্ছি। বিদেশ থেকে ফিরে দুদকে যোগ দেওয়ার কথা আরেক কমিশনার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজ আহসান ফরিদে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে। জাতীয় স্বার্থকে ছাড় দিয়ে কোনো সম্পর্কে বিশ্বাস করে না বর্তমান সরকার। বুধবার কুমিল্লায় এক অনুষ্ঠানে কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ভারতের সাথে এর আগে আমাদের যেই নতজানু পররাষ্ট্রনীতি ছিল, সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই। জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। দেশ বিদেশে অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে প্রবাসীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাজ্য বিএনপির কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। রাষ্ট্র সংস্কারে 31 দফা বাস্তবায়নে নেতাকর্মীদের যোগ্য হতে হবে বলেও নির্দেশনা দেন মহাসচিব। 5 তারিখের পরে ভারত মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবীকে জানিয়ে দিল যে বাংলাদেশে বিএনপি সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে। দরকার ছিল এটাকে সাথে সাথে কাউন্টার করা। ব্রিটিশ গভর্নমেন্টকে বলা, আপনাদের ব্রিটিশ গভর্নমেন্টের 4 জন এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলেছে, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে।
বলেছে না? তার মানে আমরা ওই জায়গায় ফেল করছি, আমরা সঠিক চিত্রনাকে নিতে পারিনি। আমি কি ভুল বলছি? তাহলে এই জায়গাটা আপনাদেরকে সজাগ হতে হবে, এই জায়গাটা আপনাদেরকে সতর্ক হতে হবে। দেশে ন্যায় বিচার নিশ্চিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই উল্লেখ করে জামায়াতের আমির বলেছেন, সরকারকে দ্রুত ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এদিকে উচ্চ আদালত থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের আশ্বাস করছেন সংস্কার কমিশনের প্রধান। আর আগের ভোট থেকে কমিশনকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। গণ অভ্যুত্থানে সরকার পতনের 4 মাস কেটে গেছে। দেশ সংস্কারে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। তবে এই মহাযজ্ঞে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠে এসেছে, কবে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্টের বিপ্লবে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনও ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামে বাংলাদেশের আমির। এই সংকট সমাধানে দ্রুত সুষ্ঠু নির্বাচনের বিকল্প দেখছেন না তিনি। সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। আমরা বিলম্বিত বা দীর্ঘায়িত সময় নয়, যৌক্তিক সময়টাই দিতে চাই। তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তাদের এলাকাগুলোকে টার্গেট করে আসন সংখ্যা কমিয়ে দিয়েছে, আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করেছে। এগুলাকে আবার পুনর্বিন্যাস করা লাগবে। এদিকে নির্বাচন সংস্কার কমিটির প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় পারে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে। আগামী সপ্তাহে হাইকোর্টের রায়ে পঞ্চদশ সংশোধনী বাতিলের বিষয়ে আশাবাদী সংস্কার কমিশনের প্রধান। আমরা হাইকোর্টে গিয়েছি, 17 তারিখে রায় হবে, তো আমরা আশা করছি প্রতিকার হবে। সাধারণ মানুষের ভোটাধিকার যেন লুণ্ঠিত না হয়, এজন্য ভোটারদেরই সচেতন হতে বলেছেন নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। শুধু পলিটিক্যাল পার্টি পার্টিসিপেশন না, ভোটার্স পার্টিসিপেশন। ভোটাররা যদি স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করে এবং সেই নির্বাচন নিয়ে যদি ভোটাররা স্যাটিসফাইড হয়, দ্যাট আই উড সে সাকসেসফুল এন্ড পার্টিসিপেটরি ইলেকশন। বিগত নির্বাচনগুলোর মতো একই পথে হাঁটা মানে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া বলেও মনে করেন তিনি। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। তরুণদের বাদ দিয়ে কেউ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে ভুল করবে। দেশ গড়তে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে জুলাই অভ্যুত্থানে ঢাকা কলেজের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় কলেজ অডিটোরিয়ামে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার আমন্ত্রণে এতে উপস্থিত ছিল ছাত্র জনতার অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা। তাদের দাবি, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করে প্ল্যাটফর্মটির কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে হবে। আহত হয়েছি, দেশের জন্য কাজ করেছি, আমরা আপনাদের কাছে টাকা পয়সাও চাই না, কিছুই চাই না, কিন্তু ন্যূনতম একটা চিকিৎসা, একটা ভালো চিকিৎসা যাতে হতে পারে সেই ব্যবস্থাটা করবেন। তরুণ সমাজকে ভোট দিতে দেয়নি, আমাদের গণতন্ত্র হরণ করেছে, যেভাবে দমিয়ে রেখেছিল, আমরা কিন্তু লড়াই সংগ্রামের মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে তরুণ সমাজকে কখনো দমিয়ে রাখা যায় না। ফাউন্ডেশন যারা কিনা এই কাজগুলো তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা সেই কাজটা কেন করতে পারছে না, সেই বিষয়ে আমরা সমন্বয় তাদের প্রশ্ন রেখে যাচ্ছি। অনুষ্ঠানে তরুণ শক্তিকে বাদ দিয়ে কেউ ক্ষমতায় যাবার পরিকল্পনা করলে তা ভুল হবে বলে মন্তব্য করেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এই তরুণ প্রজন্মকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে। ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। বর্তমানকে যথাযথভাবে কাজে লাগিয়ে সবার ভবিষ্যৎ নিরাপদ করতে আহ্বান জানান বৈষম্য বিরোধী আন্দোলনের এই সমন্বয়ক। আমাদের দায়বদ্ধতা রয়েছে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের জলসীমা থেকে 2টি ফিশিং বোট সহ 79 নাবিককে জিম্মির 3 দিন পর স্বীকার করেছে ভারতের কোস্টগার্ড। তাও আবার আসামির মতো করে ছবি প্রকাশ করেছে সামাজিক মাধ্যমে। এদিকে ফিশিং বোট সহ নাবিকদের দ্রুত দেশে ফেরাতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন স্বজনরা। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অবশেষে বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে বাংলাদেশের 2টি ফিশিং বোট সহ 79 নাবিককে আটকের বিষয়টি স্বীকার করল ভারতীয় উপকূলরক্ষী কোস্টগার্ড। অথচ সোমবার সকালে সুন্দরবন উপকূলের বাংলাদেশ জলসীমায় এসে ভারতীয় কোস্টগার্ড 38 নাবিক সহ FB ম্যাগনা 5 এবং 41 নাবিক সহ
FV লাইলা 2 নামের ফিশিং বোট দুটি ধরে নিয়ে গিয়েছিল। এরপর থেকে তাদের কোনো খোঁজ মিলছিল না। সাওয়াচ অফ নো ল্যান্ড ওইখান থেকেই নিয়ে গেছে, যেখানে আমরা সবসময় ফিশিং করে থাকি। যেটা আমরা ইনফরমেশন পেলাম যে ওনাদেরকে সব ক্রুদেরকে ওইখান থেকে নামাই ওরা নিয়ে গেছে মেরিটাইম পুলিশে। আমরা চাচ্ছি জিনিসটা মীমাংসা হয়ে আমাদের ক্রু সমিত যা অ্যাসেট আছে, যে ভেসেলগুলো আছে, ওগুলো আমাদের দেশে ফিরিয়ে আনা। ভারতীয় কোস্টগার্ডের হাতে জিম্মি 79 নাবিকের পরিবারের সদস্যদের দিন কাটছে চরম অনিশ্চয়তায়। নাবিকদের ফিরিয়ে আনার দাবি তাদের। আমাদের কোম্পানির জাহাজ এবং আমার বাগিনা সহ 37-38 জন মানুষ ওই জাহাজে বন্দী। কারোর সাথে যোগাযোগ করতে পারিনি এখন পর্যন্ত। ওর মা তো কেউ নাই, ওই একা এখন সংসারও চালাতে পারতেছে না আজকে দীর্ঘদিন। সবাইকে আমরা ফেরত চাই আর কি, সরকারের কাছে এটাই আমাদের আবেদন। দুটি ফিশিং বোট সহ 79 নাবিককে ভারতীয় কোস্টগার্ডের আটকের বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ডের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আটক FV ম্যাগনার মালিক চট্টগ্রামের বাসিন্দা হলো, FV লাইলার মালিক ঢাকার এক ব্যবসায়ী। আর নাবিকদের সবার বাড়ি বরিশাল, ভোলা, রাজবাড়ী এবং সিলেটে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করলে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত। প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে এমনটাই আশা প্রকাশ করেছেন টবি ক্যাডম্যান। ভারত না দিলে আন্তর্জাতিক অপরাধ আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। জানান, জুলাই-আগস্ট গণহত্যার ন্যায় বিচার নিশ্চিতে মানা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ড। এদিন বিশেষ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন তুরস্কের জুরিস্ট ইউনিয়নের 12 সদস্যের প্রতিনিধি দল। মানবতাবিরোধী অপরাধে যখন জামায়াত নেতাদের বিচার শুরু হয় ঠিক 10 বছর আগে, তখন টবি ক্যাডম্যানকে আইনজীবী নিয়োগ করেছিল জামায়াত। কিন্তু সে সময় তাকে বাংলাদেশে ঢুকতে দেয়নি শেখ হাসিনা সরকার। তবে আগস্টের পট পরিবর্তনের পর সেই টবি ক্যাডম্যানই জুলাই-আগস্ট গণহত্যার প্রসিকিউশন টিমের বিশেষ পরামর্শক। বুধবার প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ব্রিটিশ এই আইনজীবী। রুদ্ধদ্বার বৈঠক করেন তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিমের সঙ্গে। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন টবি। তিনি বলেন, জুলাই-আগস্ট গণহত্যার ন্যায় বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হচ্ছে। I believe that there are still some amendments that need to be made, and in consultation with the Chief Prosecutor we will be presenting our view to the law advisor as to additional amendments, additional essential amendments that are necessary to ensure the fullest fair trial possible. শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে এই আইনজীবী বলেন, গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করলে চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত। If extradition is refused, we will have to then look upon whether she is tried in her absence, or whether in fact we look to the International Criminal Court to provide assistance. We would hope, and certainly we would make a call to India as a democratic state, that they respect the rule of law and they respect a lawful and proper request for her extradition when an extradition request is made. এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন তুরস্কের জুরিস্ট ইউনিয়নের 12 সদস্যের প্রতিনিধি দল। তারা বিচারক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন। আলোচনা হয় গণহত্যার বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে। আশ্বাস দেন সব ধরনের সহযোগিতার। বর্তমানে বিশেষ ট্রাইব্যুনালে 4টি মামলায় শেখ হাসিনা সহ বিচার চলছে 72 জনের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযোদ্ধা না হয়েও রাষ্ট্রীয় সুবিধা নেয়া জাতির সঙ্গে প্রতারণা, এমন মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বলেছেন, ভুয়া সনদধারীরা তালিকা থেকে স্বেচ্ছায় নাম প্রত্যাহার না করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। চাকরি থেকে অব্যাহতি সহ শাস্তির হুঁশিয়ারিও তার। মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের সরকারের প্রস্তুতিও তুলে ধরেন উপদেষ্টা। স্বাধীনতার 53 বছরেও চূড়ান্ত হয়নি বীর মুক্তিযোদ্ধাদের তালিকা। 7ম দফায় যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিতর্কমুক্ত ও গ্রহণযোগ্য তালিকা করতে কাজও শুরু করেছে মন্ত্রণালয়। এরই মধ্যে পুনর্গঠন করা হয়েছে মুক্তিযোদ্ধা কাউন্সিল ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট বোর্ড
ও নির্বাহী কমিটি। বিষয়টি নিয়ে বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেয়া জাতির সঙ্গে প্রতারণা উল্লেখ করে তিনি জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তের কাজ চলছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের কেউ যদি স্বেচ্ছায় নাম প্রত্যাহার করে তবে সরকার ক্ষমার দৃষ্টিতে দেখবে, তবে মন্ত্রণালয় খুঁজে বের করলে প্রতারণার দায়ে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন তিনি। ও মুক্তিযোদ্ধা যারা এইভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসছেন তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যান, স্বেচ্ছায় যেন চলে যান। সেই কারণে যদি যায় তাহলে হয়তো তারা সাধারণ ক্ষমাও পাইতে পারে। নানানভাবে সার্টিফিকেট ইত্যাদি সংগ্রহ করে মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে চাকরি নিয়েছেন এবং সুবিধা নিয়েছেন। মিথ্যা তথ্য দিয়ে উনি চাকরি নিয়েছেন, সে চাকরি থেকেও তো ওনাকে যাইতে হবে। আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতি নিয়েও কথা বলেন ফারুক আজম। প্রতি বছরের মতো এবারও সর্বোচ্চ মর্যাদা দিয়ে দিবস দুটি উদযাপনের কথা জানান তিনি। মহান বিজয় দিবস 2024 যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসগুলোতে বঙ্গভবনের পাশাপাশি সারা দেশের মহানগর, জেলা, উপজেলাতে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়ার কথাও জানিয়েছে মন্ত্রণালয়। এখানে মুক্তিযোদ্ধা হিসাবে মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রাকৃতিকভাবে সমৃদ্ধ পার্বত্য অঞ্চলকে শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে কিছু সমস্যা থাকলেও তা সমাধানযোগ্য বলছেন তিনি। সমতলের সঙ্গে ভেদাভেদ দূর করার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। জানুয়ারিতে তারুণ্যের উৎসবে পাহাড়ের অধিবাসীদেরও সামিল হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য আয়োজন করা হলো জেলা পরিষদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি। বুধবার রাজধানীতে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পার্বত্য অঞ্চলে বহুমাত্রিক সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, আর পিছিয়ে থাকা নয়, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হবে পাহাড়ি জনপদকে। পেছনে থাকা তো প্রশ্নই ওঠে না, বরং সবার উপরে থাকবে। যেরকম আপনাদের মেয়েরা ফুটবল খেলায় প্রথম হয়ে আসলো, এটা বাংলাদেশের সবচেয়ে উন্নত জেলা হতে পারে। এখন হয়েছে উল্টা, এটা সবচেয়ে পেছনে পড়া জেলা। এটা কোনো রকমের গ্রহণযোগ্য না। পাহাড়ের বাসিন্দাদের বিভিন্ন সমস্যা থাকলেও তা দূর করা সম্ভব বলে মনে করেন প্রধান উপদেষ্টা। পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর জোর দিয়ে ডক্টর ইউনূসের আশাবাদ, বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবেন পার্বত্য এলাকার তরুণরা। আমরা শুধু আমাদের নিজেদের এলাকা পরিবর্তন করব না, সারা বিশ্বকে আমরা পরিবর্তন করব। ওইখানে বসে আমরা পরিবর্তন করব। এত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয়, সমস্যাগুলো আছে, কিন্তু সমস্যাগুলো সমাধানযোগ্য। আপনার পরস্পরের প্রতি যদি ভালোবাসা, পরস্পরের প্রতি যদি শ্রদ্ধাবোধ না থাকে, চুক্তির বান্ধনে আর কিভাবে আপনাকে বাঁধা যাবে না। কাজে ওই ভালোবাসা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, এটা আমাদের নিয়ে আসতে হবে। সেটি আমাদের এই সুযোগটা আমাদের করে দিতে হবে। জানুয়ারিতে তারুণ্যের উৎসবে সমতলের পাশাপাশি পাহাড়ের অধিবাসীদেরও সামিল হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। এবার যেন দেখি এই পার্বত্য জেলাগুলোই সবচেয়ে উপরের স্থানে চলে গেছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চলমান সংস্কারের সমর্থনের পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রাখবে জাপান। যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাতে কথা বলেন ঢাকায় নিযুক্ত দেশটির বিদায়ী রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি। বৈঠকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে নির্বাচনী প্রক্রিয়া সহ বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের গৃহীত ও সংস্কার উদ্যোগে টোকিওর দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত। এ সময় দুই দেশের সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশে আরও জাপানি বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, জাপানি বিনিয়োগকারীদের উপস্থিতি বাংলাদেশের জন্য ভালো বার্তা দেয়। এ সময় রাষ্ট্রদূত বলেন, জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের পর কোনো জাপানি কোম্পানি বাংলাদেশ থেকে ব্যবসা ছেড়ে যায়নি। বৈঠকে জাপানের বার্ষিক সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে নিক্কেই সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। আগামী 15ই ডিসেম্বর থেকে প্রবাসীদের এমআরপি পাসপোর্ট দেয়া শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুরুতে সৌদি আরব ও মালয়েশিয়ায় গমনেচ্ছুদের অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান তিনি। বুধবার ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় এ কথা বলেন আইন উপদেষ্টা।
এই 15 ডিসেম্বর থেকে আপনারা MIP পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন MIP পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন ওনাদেরকে, এবং এরপর আপনার যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমাধান করা হবে ইনশাআল্লাহ। আগামী 2-3 বছরে এই সমস্যা আর কখনো হবে না। আর পাসপোর্টের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের ডিসিশন হয়েছে যে এখান থেকে দরকার হলে টিম যাবে। ছাত্র জনতার আন্দোলনের ফসল ছিনতাই হয়ে গেছে দাবি করে নতুন করে বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার ঢাকার কাকরাইলে কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি কথা বলেন। রাজনীতিকরণের প্রক্রিয়া এখনো চলমান মনে করি। আজকে আমরা কিসের সংস্কারের জন্য অপেক্ষা করছি? সেই সংস্কারটা কি? সেই সংস্কার কিন্তু গণতন্ত্রবিহীন রাষ্ট্র চলবে? সেই সংস্কারটা কি ওই সুশীল সমাজের এনজিওর লোকরা এই দেশে মাতব্বরি করবে আর রাজনীতিবিদরা চীনাবাদামকে পথে পথে হাঁটবে টোকাইয়ের মতো, তাই না? আমার আন্দোলনের ফসল ইতিমধ্যেই ছিনতাই করে ফেলেছে, যে আমরা কিছুই করি নাই, উই ডিড নাথিং। তাহলে আমাদের রক্ত কেন গেল? আমাদের পুরা তো মামলা মোকদ্দমা কেন গেল? ভারত সরকার ও দেশটির কিছু রাজনৈতিক দল পতিত স্বৈরাচারকে শুধু আশ্রয় দেয়নি, সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেও সহায়তা করছে। একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বাংলাদেশ বিরোধী ভারতের তৎপরতা ও আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক পার্টির বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। এ সময় জাহিদ আরও বলেন, ভারত ধর্মনিরপেক্ষতায় কতটুকু বিশ্বাস করে তা নিয়ে সন্দেহ আছে। আমাদের পার্শ্ববর্তী দেশের সরকার এবং কতিপয় রাজনৈতিক দল তারা শুধু আমাদের পতিত স্বৈরাচারকে জায়গা দিয়েই ক্ষান্ত হন নাই, পতিত স্বৈরাচারকে সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দিচ্ছেন। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা অথবা গারো, সাঁওতাল এভাবে বিভক্ত না। আমরা সবাই বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশি। রাজস্ব সংগ্রহে ভ্যাটের ওপর নির্ভরশীলতা বাড়লেও কমছে আদায়। এর মধ্যেই ভ্যাট দাতাদের অভিযোগ, তারা নিশ্চিত হতে পারছেন না তাদের দেয়া ভ্যাট সরকারি কোষাগারে সঠিকভাবে জমা হচ্ছে কিনা। এজন্য আদায় ব্যবস্থাপনার জটিলতাকে সামনে আনছেন তরুণ প্রযুক্তিবিদরা। ভ্যাট আদায় বাড়াতে ফাঁকির পথ বন্ধের পাশাপাশি সঠিকভাবে আইন প্রয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। এনবিআর বলছে সে পথেই হাঁটছে সংস্থাটি। ফরহাদুর রহমানের রিপোর্ট। সচেতন নাগরিক হিসেবে আমাদের সবারই উচিত ভ্যাট দেওয়া। খোলা বাজারে কিনলে আমি এই টাকাটা কম পাইতাম। আমাদের এখানে ভ্যাট রিডিউস করার বা কমানোর কোনো সুযোগই নেই। সুপার শপ ও নামিদামি প্রতিষ্ঠান থেকে পণ্য কিনতে সর্বোচ্চ খুচরা মূল্যের উপর ভ্যাট বা মূসক দিতে বাধ্য হন ক্রেতা। যদিও একই পণ্য সাধারণ দোকানপাট ও বাজার থেকে খুচরা মূল্য পরিশোধ করে কেনার সুযোগ পান ভোক্তা। মোটামুটি বড় বড় দোকানই আছে, সব গুডসই পাওয়া যায়, কিন্তু ওরাও তো ভ্যাট দিচ্ছে কিনা জানি না। ওরা কোনো ক্যাশ মেমো দেয় না আমাদেরকে। ভ্যাটের বিষয় হলো আমাদের দোকান মালিক যারা আছে তারা এটার বিষয়, সিটি কর্পোরেশন থেকে এগুলা করে লিসে আনছে তারা এগুলা করে। পণ্য বিক্রির দোকান বা সেবাদানকারী প্রতিষ্ঠান ভেদে যেমন ভ্যাট আদায় ব্যবস্থাপনায় বৈষম্যের চিত্র তুলে ধরছেন ক্রেতারা, তেমনি আদায়কারীকে বিভিন্ন সময় পুরস্কার ও সম্মাননা দেয়া হলেও কোনো স্বীকৃতি পান না ভ্যাট দাতারা। আমরা চাই যে ভ্যাটটা এমনভাবে জিনিসটাকে অ্যাড করা হয় যেন আমাদের পর্যন্ত বার্ডেনটা না পড়ে। আমি টাকা দিব কিন্তু তারা মূসক দিবে না, তাদের প্রতিষ্ঠানের নামে দিবে, এটা কেমন নিয়ম? অথচ রাজস্ব আয়ের বড় অংশের অর্থের যোগান আসে এই ভ্যাট থেকেই। যদিও এনবিআর এর হিসাব বলছে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি এনবিআর এর আদায়। শুধু তাই নয়, গত বছরের একই সময়ের তুলনায় বরং ভ্যাটের আদায় কমেছে আমদানি ও স্থানীয় পর্যায়ে। তরুণ প্রযুক্তিবিদরা মনে করেন আদায় প্রক্রিয়ার জটিলতা দূর করতে পারলে বাড়বে ভ্যাটের পরিমাণ। আমার যে ভ্যাট সেটা ওই দোকানদারের বা যে আমাকে সার্ভিস প্রদান করতেছে তার অ্যাকাউন্টে এটা রাখারই দরকার নাই। সুতরাং আমার ভ্যাট যখন আমি প্রদান করব এটা সাথে সাথে রাষ্ট্রের কোষাগারে চলে যাবে। অ্যাপস এবং ওয়েবের ব্যবহার করতে হবে। আইন অনুযায়ী স্থানীয় পর্যায়ে খুচরা মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকার কথা থাকলেও তা অনেক ক্ষেত্রে বাস্তবায়ন হয় না। রয়েছে কর ফাঁকির প্রবণতাও, যা লক্ষ্যমাত্রা পূরণে বাধা বলে মনে করছেন বিশ্লেষকরা। ভ্যাট অথরিটির মাঠ পর্যায়ে সে ধরনের ড্রাইভ দরকার, যাতে দৃশ্যত মানুষ বুঝতে পারে
যে আইনগতভাবে কোনো পার্থক্য নাই, প্র্যাকটিসের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। এনবিআর বলছে ভ্যাট আদায়কে সহজ করতে নানামুখী উদ্যোগে কাজ করছে সংস্থাটি। বিজনেস কমিউনিটিকে দোষারোপ করার আগে বলতে চাই যে আমি একটা এনবিআর পিপল হিসেবে আমরা কতটা সেখানে কাজ করছি। আমাদের যারা সংগ্রাহক তাদের কিন্তু আরো ভিজিলেন্ট হতে হবে। ভ্যাট আদায়কে সহজ করতে এনবিআর কর্মকর্তাদের দায়িত্ব পালনে জবাবদিহিতা নিশ্চিত করা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক সংকটের পাশাপাশি দেশের রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও কন্টেইনার এবং কার্গো হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। বছরের শেষ প্রান্তে এলসি খোলার বিধিনিষেধে শিথিলতা আরোপ করায় কাঁচামাল আমদানি যেমন বেড়েছে তেমনি বেড়েছে রফতানিও। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সেপ্টেম্বরে দেশের বিশাল অংশ ছিল ভয়ঙ্কর বন্যায় বিপর্যস্ত। আর এই 3 মাস দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের মূল ক্ষেত্র চট্টগ্রাম বন্দর ছিল চরম অচল অবস্থা। ডেলিভারি নেমে এসেছিল শূন্যের কোটায়। এত সংকটের মাঝও বছর শেষে পুরোপুরি ঘুরে দাঁড়িয়ে কন্টেনার ও কার্গো পণ্য হ্যান্ডেলিংয়ে রেকর্ড গড়ার দোরগোড়ায় চট্টগ্রাম বন্দর। স্টেডি গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, এটা কন্টেনারের ক্ষেত্রে এবং কার্গোর ক্ষেত্রেও। গত বছর আমাদের কন্টেনার হ্যান্ডলিং হয়েছিল 30 লাখের মতো, এইবার আমরা আশা করছি সেটা 32 লাখ ছাড়িয়ে যাবে। সাম্প্রতিক সময়ে ডলার সংকট কাটায় এলসি খোলার বিধিনিষেধ পর্যায়ক্রমে তুলে নিচ্ছে সরকার, আর তাই বেড়েছে আমদানির পাশাপাশি রপ্তানিও। তবে বেশি পণ্য নিয়ে বড় আকৃতির জাহাজ আসার সংখ্যা বাড়ায় প্রবৃদ্ধি হচ্ছে না জাহাজ আগমনের পরিসংখ্যানে। জাহাজ কমছে, এটা কারণটা হচ্ছে আগে ছোট জাহাজের জায়গায় এখন বড় জাহাজ আসতেছে, সো এখানে ইকুইপমেন্ট বেশি আসতেছে। আন্তর্জাতিক শিপিং লাইনগুলোর দাবি বৈশ্বিক সংকট এবং মন্দা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে ইউরোপ আমেরিকার নাগরিকেরা। গুরুত্বপূর্ণ এসব রুটে বর্তমানে কন্টেইনার চলাচল বেড়েছে। আমাদের ইম্পোর্টটা কন্টিনিউয়াসলি আমরা দেখেছি গত জুলাই আগস্টের পর থেকেই একটা প্রোগ্রেসিভ ট্রেন্ডে আছে। একইভাবে এক্সপোর্টটাও আমাদের কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়েছে। লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম 100টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর 67তম অবস্থানে রয়েছে। বছরের শেষ সময়ে এসে আবার ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। চট্টগ্রাম বন্দরের কন্টেনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ের যে প্রবৃদ্ধি তাই ইঙ্গিত করছে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। বাজার স্থিতিশীল আছে উল্লেখ করে বাজার ব্যবস্থার নিয়মে সব জিনিসের দাম একবারই কমে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। বুধবার সচিবালয়ে তিনি আরও বলেন, সরকারের উদ্যোগের ফল বাজারে পড়েছে। প্রভাব যে একেবারে নাইও, আপনার এখানে দেখেন যে আলুর দাম বেড়ে গেছে, অন্যগুলিতে সাশ্রয় হয়েছে। একটা জিনিসও একটা মানুষ একটা বাজেটের দিকে দেখেন, প্রত্যেকটাতে কমতে হবে। ওই রকম যদি অ্যাটিটিউড নেন তবে কিন্তু ডিফিকাল্ট। বাজার এমন একটা জিনিস, একটা কমবে একটা বাড়বে। আমি যে করে আজকে বাজার করলাম, আমি যদি নিজে বাজার কালকে সকালে একটা কমেছে একটা বেড়ে, তখন বাসায় গিয়ে বলে একটা বেড়ে গেছে, বাকি হলে কমারটা কেউ এসে বলে না, বাড়ারটা বলবে, স্বাভাবিক অবশ্য বাড়ারটা বলবে। আমরা চেষ্টা করছি যে আলুটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের জন্য, সুগার, মসুর ডাল এগুলো মোটামুটি। আর চালের ব্যাপারে তো আমরা সবসময় নিশ্চিত করবো চালবে না। বিশ্ববাজারে বাংলাদেশ আকর্ষণীয় একটি ব্যবসায়িক জোন, যেখানে তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে চীনের লাভবান হওয়ার সুযোগ রয়েছে। শেষকে দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। টেলিকমিউনিকেশন এবং প্রযুক্তি কোম্পানি চীনের হুয়াওয়ের সঙ্গে বাংলাদেশের প্রযুক্তি খাতে কাজ করার অনেক সুযোগ আছে বলে জানান আহসান এইচ মনসুর। বুধবার রাজধানীর গুলশানে হুয়াওয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল ইমদাদুল বারী বলেন, প্রান্ত থেকে কেন্দ্রের প্রতিটি মানুষকে ডিজিটাল সুবিধার আওতায় নিয়ে আসা হবে। 5G, ফাইবার অপটিক এবং ইনোভেশন হাবের মাধ্যমে দেশের প্রযুক্তি খাতকে আগামীতে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা জানান তিনি। This is a country of about 17-18 crore people, or 170 million people. So that's a sizable population, $450 to $500 billion market. It is expanding. It has never contracted in the last 30-40 years. আইনজীবীরা লেজুর ভিত্তিক রাজনীতি করতে পারবেন না,
সংস্কার কমিশনের কাছে এমন প্রস্তাব করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ওয়ালিউর রহমান খান। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এক মত বিনিময় সভায় কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোকে নিজেদের অঙ্গ সংগঠন হিসেবে আইন পেশায় নিয়োজিতদের স্বীকৃতি না দেওয়ারও আহ্বান জানান ওয়ালিউর রহমান খান। অনুষ্ঠানে বিচার বিভাগ সংস্কার কমিশনের কাছে বিভিন্ন সংস্কার প্রস্তাব তুলে ধরেন বক্তারা। নির্বাচন সংস্কারের রিকমেন্ডেশন মাধ্যমে বিশেষ করে ডাক্তার এবং আইনজীবী এই দুটা পেশাকে যেন পেশাজীবী সংগঠন হিসাবে সহযোগী বা আরেকটা কি অঙ্গ সংগঠন হিসাবে স্বীকৃতি না দেয় বা এটা না করে, তাহলে আমরা আইনজীবীরা আগের অবস্থায় ফিরে আসবো, আগের অবস্থায় নিরপেক্ষভাবে ইলেকশন করবো। 24 বছরের আসাদ শাসনের পতনে আশার আলো দেখছেন সিরিয়ার সাধারণ মানুষ। একে একে ফিরে আসছেন মাতৃভূমিতে। দেশ জুড়ে চলছে আনন্দ উল্লাস। প্রায় 2 সপ্তাহের অস্থিরতা কাটিয়ে প্রাণ ফিরে আসতে শুরু করেছে বাজারগুলোতেও। আসাদ সরকারের রাজত্ব শেষ হওয়ায় মধ্যপ্রাচ্যের নতুন আশা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শত শত যানবাহনে সিরিয়ার সীমান্তে ভিড় জমাচ্ছেন বিভিন্ন দেশে বসবাসরত সিরীয় উদ্বাস্তুরাও। 14 বছরের গৃহযুদ্ধে প্রাণ বাঁচাতে লেবানন, তুরস্কের মতো বিভিন্ন দেশে আশ্রয় নেন তারা। স্বৈরাচারের পতনে নিরাপদে দেশে ফেরার তোড়জোড় করছেন তারা। বুধবার লেবানন ও সিরিয়ার মধ্যবর্তী মাসনা ক্রসিং পয়েন্টে দেশ ফেরত হাজারো মানুষের ভিড় দেখা যায়। একই দৃশ্য দেখা যায় তুরস্ক ও সিরিয়ার মধ্যবর্তী সীমান্তেও। দেশের নবজন্মে আশাবাদী সিরিয়ায় বসবাসরত নাগরিকরাও এত বছরের নির্বিচার হত্যা ও অত্যাচারের পর স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পেরে আনন্দ প্রকাশ করছেন তারা। ব্যক্তিগত মতাদর্শ এবং বিশ্বাসের জেরে এই দেশ অনেক রক্তপাত দেখেছে। আমরা এখন শান্তি চাই। আশা করছি নতুন প্রশাসন ধর্মের সঙ্গে দেশ ও রাজনীতিকে জড়িয়ে ফেলবে না। ধর্মের নামে কাউকে কোণঠাসা করা হবে না। সরকার পতনের পর ব্যবসা বেড়েছে বলে জানান সিরিয়ার ব্যবসায়ীরা। বাজারগুলোতেও উল্লেখযোগ্য হারে ভিড় দেখা যাচ্ছে। সরকারের নানা বিধিনিষেধের জন্য এতদিন স্বাধীনভাবে ব্যবসা করা সম্ভব ছিল না বলে জানান ব্যবসায়ীরা। আসাদ সরকারের পতনে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বলেন, বাশার আল আসাদের পতনে মধ্যপ্রাচ্যে আশার আলো দেখা যাচ্ছে। এমনকি ক্ষমতার রদবদলের এই সময় যাতে সুন্দরভাবে কাটে এজন্য বিশ্ববাসীকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। এ অবস্থায় জাতিসংঘ সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়াবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আফগানিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে দেশটির শরণার্থী বিষয়ক মন্ত্রী সহ আরও 2 জন নিহত হয়েছেন। বুধবার রাজধানী কাবুলে মন্ত্রণালয়ের ভেতরে বিস্ফোরণ হলে মন্ত্রী খলিল হাক্কানি মারা যান। তবে হামলার বিষয়ে বিস্তারিত জানায়নি দেশটির কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি। 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর এই প্রথম সংগঠনটির সর্বোচ্চ কোনো নেতা বিস্ফোরণে মারা গেলেন। খলিল হাক্কানি তালেবান সরকারের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির চাচা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, শিকাগো, জর্জিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপনের প্রস্তুতি চলছে। বর্ণিল আলোকসজ্জায় সেজেছে শহরের প্রায় প্রতিটি স্থাপনা। উৎসবমুখর এসব আয়োজনে স্থানীয়দের পাশাপাশি প্রতিদিনই ভিড় করছেন পর্যটকরা। ঐতিহ্যের ধারা বজায় রেখে এবারও উৎসবের সাজে সেজেছে নিউ ইয়র্কের রকফেলার সেন্টারের প্রাচীনতম ক্রিসমাস ট্রি। 74 ফুট লম্বা এই নরওয়ে স্প্রুস ট্রিটি সাজাতে ব্যবহৃত হয়েছে 50,000-এর বেশি রঙিন এলইডি। উৎসবের মাত্রা বাড়িয়ে দিতে ম্যানহাটনের দোকানগুলোও পসরা সাজিয়েছে নানা অনুষঙ্গের। বড়দিন উপলক্ষে মিলছে বাড়তি ছাড়। পাশাপাশি বায়ার্ন পার্কের স্কেটিং রিংয়ে ভিড় জমাচ্ছে স্কেটার ও দর্শনার্থীরা। উৎসবে মেতে উঠেছেন শিকাগোর বাসিন্দারাও। শহরের মিলেনিয়াম পার্কে ক্রিসমাস মার্কেটে ভিড় করছেন হাজারো মানুষ। এমনকি শিকাগো আর্ট ইনস্টিটিউটের বাইরে বিখ্যাত সিংহের প্রতিকৃতিতেও বড়দিনের আবহে সাজসজ্জা করা হয়েছে।
বাদ যায়নি জর্জিয়াও। রাজ্যটির কেনেসো শহরে লাইটস অফ জয় নামে পরিচিত সবচেয়ে বড় ক্রিসমাস আলোকসজ্জা নজর কাড়ছে সকলের। স্থানীয় রিচার্ড টেলরের মায়ের স্মরণে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীর। The Lights of Joy is because of, first of all, because of your mom. His mom, that was her name, was Joy. And we wanted to pay homage to her and her memories. And of course, it's a joyful time of year. So putting those together, we got Lights of Joy. শেরি রিচার্ড দম্পতির উদ্যোগে 12 লাখেরও বেশি এলইডি ব্যবহার করে সজ্জিত এই প্রদর্শনীতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ইতালিতে চলছে ব্ল্যাক ফ্রাইডের বিশাল মূল্য ছাড়। বিখ্যাত সব নামি দামি ব্র্যান্ডের বাহারি দামি পণ্য শোরুমে বিক্রি হয় নামমাত্র মূল্যে। স্থানীয়দের পাশাপাশি ইতালিতে প্রবাসী বাংলাদেশিরাও এই উপলক্ষে প্রিয়জনদের জন্য সস্তায় কেনাকাটার সুযোগ গ্রহণ করেন। মাকসুদ রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। বিখ্যাত ব্র্যান্ডের পাশাপাশি প্রায় সব ধরনের পণ্যের বিশাল মূল্যহ্রাসের আকর্ষণীয় একটি নাম ব্ল্যাক ফ্রাইডে। বছর জুড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা পণ্যগুলো 70 থেকে 80% কম দামে কেনা যায় এ সময়। প্রতি বছর নভেম্বর মাসের শেষ শুক্রবার থেকে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলে এটি। বর্তমানে ইতালি ও ইউরোপ জুড়ে চলছে ব্ল্যাক ফ্রাইডের বিশেষ মূল্য ছাড়। শখের পণ্যটি কম দামে কিনতে পেরে খুশি স্থানীয়দের পাশাপাশি ইতালি প্রবাসী বাংলাদেশিরাও। বর্তমানে ব্ল্যাক ফ্রাইডে চলতেছে 40%, 50% এন্ড সর্বোচ্চ 70% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে। আমরা কেনাকাটি করতেছি, ঘুরতেছি। তো এই সুযোগে আমরা অনেকে প্রবাসী বাংলাদেশে যাচ্ছি, আত্মীয় স্বজনের জন্য উপহার কিনে নিয়ে যাচ্ছি এবং আমরা দামি দামি ব্র্যান্ড থেকে শুরু করে এখানে ইলেকট্রিক যত ডিভাইস আছে সবার উপরে, সবকিছুর উপরেই আপনার ব্ল্যাক ফ্রাইডে চলতেছে। প্রতি বছর নভেম্বর মাসের শেষ শুক্রবার থেকে বিশ্বের অধিকাংশ খুচরা বিক্রেতা তাদের বিক্রি বৃদ্ধির জন্য বিশেষ মূল্যহ্রাসের আকর্ষণীয় অফার নিয়ে আসেন ক্রেতাদের সামনে। মূলত ডিসেম্বরের বড়দিন বা ক্রিসমাস ও নতুন বছর উদযাপন পর্যন্ত টানা উৎসবে বিক্রি বৃদ্ধির প্রথম শুরুটা হয় ব্ল্যাক ফ্রাইডে থেকে। মূলত ব্ল্যাক ফ্রাইডেতে ব্যবসা বাণিজ্যে আসে অর্থনৈতিক জোয়ার, বিক্রি বৃদ্ধি পায় বাংলাদেশ মালিকানাধীন দোকানেও। সময় সংবাদ, ইতালি। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কোনো মতাদর্শে প্রভাবিত হয়ে কাজ করবে না দুদক, জানালেন নতুন চেয়ারম্যান। দুর্নীতিবাজ কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। 7 দিনের মধ্যে সম্পদের বিবরণী দেবে নয়া কমিশন। মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেওয়া জাতির সঙ্গে প্রতারণা। ভুয়া সনদধারীরা স্বেচ্ছায় তালিকা থেকে না সরলে সাজা। চাকরি থেকে অব্যাহতি সহ ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। এই ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়ের।